এই প্রেস কনফারেন্স। আর আমার পরিচয়টা হচ্ছে আমি আলবির রেহান সীমান্ত। আমি একজন উদ্যোক্তা, ফ্লাইট্যাক্সি এভিয়েশনের ডিরেক্টর এবং অন্যান্য বিজনেসও আছে, আপনারা আমাকে জানেন। এবং যেখানে বসে আছেন এই রেস্টুরেন্টের মালিকও আমি। সঙ্গম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, উত্তরা, ঢাকা। তো আজকে আমি প্রথমে শুরু করতে চাই আমাদের ম্যানেজিং ডিরেক্টরকে দিয়ে, যে আসলে 9 ফেব্রুয়ারি কি ঘটেছিল সেটার বিস্তারিত। ঘটনার সূত্রপাতটা এখন উনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি আর কে রিপন, ম্যানেজিং ডিরেক্টর ফ্লাইট্যাক্সি এভিয়েশন। আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয়টা নিয়ে আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুবই ভাইরাল হচ্ছে বা মানুষের বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আমরা রিসেন্টলি একটা হেলিকপ্টার ভাড়া দিয়েছিলাম রোজা আফরোজ নামের এক ভদ্রমহিলার কাছে, সেটা নাকি তাদের সাথে যে কথা ছিল সেটা ভঙ্গ করেছি। বিষয়টা এরকম ছিল, বিষয়টা কোনোভাবেই এরকম ছিল না। আমরা যেহেতু একটা কোম্পানি, আমরা কোনোভাবেই ক্লায়েন্টকে কষ্ট বা ক্লায়েন্ট হ্যারাসমেন্ট হোক এরকম কিছু করতে পারি না, যার কারণেই আমরা সবসময় চেষ্টা করব যে ক্লায়েন্ট যেন সেই সেবাটা পায়। কিন্তু উনি যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে অনেকগুলো ভিত্তিহীন অভিযোগগুলো করেছেন। যেরকম উনি আমার সাথে 7 তারিখের আগে আমার সাথে যোগাযোগ করে একজন মডেল, অন্য একটা মডেলের মাধ্যমে রাত 2টোর সময়। স্বাভাবিকভাবে 2টোর সময় কিন্তু কেউ ফোন করার কথা নয়, কিন্তু উনি 2টোর সময় আমাকে ফোন করে আমাকে জানায় যে তার লন্ডন থেকে 3 জন বিদেশি মডেল আসবে আর বাংলাদেশে কয়েকটা মডেল আসবে। তাদেরকে উনি কমিটমেন্ট দিয়েছে হেলিকপ্টারে একটা শ্যুট করবে, শুধু 2 ঘন্টার জন্য হেলিকপ্টারটা দাঁড়িয়ে থাকবে, কোনো চলমান অবস্থায় থাকবে না। তা আমি তাকে তখন প্রপোজ করলাম যে 2টো অপশন আপনার হাতে রয়েছে। এক, আপনি যদি শুধু হেলিকপ্টারটা ভাড়া নেন তাহলে আপনি আমাকে মাঠ দিবেন যেখানে ল্যান্ড করতে পারবেন, তাহলে আমরা হেলিকপ্টারটা সেখানে নিয়ে যাব। আর যদি আপনি মাঠ এবং হেলিকপ্টার চান তাহলে দুটোই আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো, এই জন্য আপনাকে চার্জ দিতে হবে। তো তখন উনি বললো যে এটা কত টাকা লাগতে পারে। আমি বললাম যে এটা যদি আপনি মিনিমাম ডিসকাউন্ট দিয়েও যদি করি, যেহেতু উনি পরিচয় দিয়েছে আমাদের পরিচিত, তাহলেও আপনাকে হেলিকপ্টারের জন্য 80,000 মানে 80,000 টাকা পে করতে হবে। কারণ হেলিকপ্টারটা এখান থেকে মিনিমাম 10 মিনিট উঠলেও 1 ঘন্টার ভাড়া, 1 ঘন্টা উঠলেও 1 ঘন্টা ভাড়া, এটা সিস্টেম হেলিকপ্টারের। সো আপনাকে 80,000 টাকা দিতে হবে এবং মাঠ চার্জের জন্য আপনাকে 50,000 টাকা এবং রুমের জন্য ভাড়া দিতে হবে, যে রুমটা আপনি ব্যবহার করবেন। উনি আমাকে প্রায় 30 মিনিটের ধরে আমাকে রিকোয়েস্ট এবং আরও 2 জন মানুষকে দিয়ে রিকোয়েস্ট করিয়ে উনি আমাকে বললো আমি একজন মডেল, আমাকে একটু সহায়তা করতে হবে। তখন আমি তাকে 50,000 টাকা অফার করি এবং মাঠটা তাকে আমি বলি যে যদি আপনি এরকম কমে চান তাহলে আমার অপশন হলো এই ফ্লাইটের পাশাপাশি আমাকে আর একটা ফ্লাইট অ্যারেঞ্জ করতে হবে। এটা ছিল মূল কথা। তখনই আমি তাকে প্রস্তাব দিই যে ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকায় করে দিব, আমি আপনার 2 ঘন্টা বাদে বাদ বাকি আমি ফ্লাই করে নিব। উনি বললো আমার 2 ঘন্টা পরে আপনি যা ইচ্ছা তাই করেন, আমার 2 ঘন্টা আমাকে হলেই হলো। তখন সে আমাকে অফার করে যে 40,000 টাকা আমি দিব। আমি বলি 40,000 টাকা আপনি সকাল 11টার মধ্যে অফিসে এসে দিয়ে রিসিট নিয়ে যাবেন, ফ্লাইট বুকিং দিয়ে যাবেন। বাট উনি 2টো বাজে 2:48 বা 3টার সময় আমি যখন তাকে ফোন করি অফিসে না আসার জন্য, উনি বলে যে আমি শুধু টাকা পাঠিয়ে দিব, আমি আসতে পারবো না। বলে পাঠান। পরে 4টার পরে উনি আমাকে 10,000 টাকা পাঠায়। আমি তাকে ফোন করি যে এরকম সিস্টেম আমাদের নেই। উনি বলে যে আমি খুব ব্যবসায়ী মানুষ, আপনি জানেন আমার ব্যালেন্স নেই, আমার ব্যালেন্সে মাত্র 5 টাকা আছে, আমি আর টাকা দিতে পারবো না, আপনি দয়া করে হেলিকপ্টারটা রাখেন, আমি আপনাকে আস্তে আস্তে দিব। সে 4 কিস্তিতে আমাকে এই 40,000 টাকা দিয়েছে। মূল যে বিষয়টা ঝামেলাটা বেজে গেছে সেটা হলো ফ্লাইটটা ছিল 12টা 30 মিনিটে, মানে 12টা 30 মিনিটে উনি হেলিকপ্টার এয়ারপোর্টে আসবেন। এই বিষয়টা আসলো কেন? উনি ফ্লাইটের রাতে আমাকে ফোন করে বলতেছে যে আমার ছেলে এবং মেয়ে সহ শখ আছে হেলিকপ্টারে উঠবো। তো আমি তাকে বললাম যে ঢাকা থেকে তো আপনি কালব্রিজ হোটেল যাওয়ার জন্য যে ফ্লাইট, এটা তো আপনার জন্য বুকিং নাই, আপনি কেন এটা চাচ্ছেন? তখন উনি আমাকে রিকোয়েস্ট করে এবং আরেকজন মডেল আসছে, ওই মডেলটা আমাদের খুবই কাছের মডেল, ছোট বড় আপু, ওই মডেল আমাকে আবার রিকোয়েস্ট করার কারণে আমি বারিশা আপু এবং আলবির রহমান আমাদের প্রথমে হেলিকপ্টার দিয়ে কালব্রিজ হোটেল যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল করে তার ছেলে মেয়ে এবং তার হাজব্যান্ডকে আমরা দেই। কিন্তু উনি 12:30টার সময় কালব্রিজ হোটেলে অবস্থান করেন। তখন আমি ফোন করি তাকে যে 12:30টার সময় যদি আপনি কালব্রিজ হোটেলে থাকেন তাহলে আপনি এয়ারপোর্টে কখন আসবেন? দেন ওখান থেকে সে আমাকে বিভিন্ন সময় দেখিয়ে, রাস্তায় জ্যাম দেখিয়ে উনি 1:50 মিনিটে এয়ারপোর্টে আসে, যখন আমার 1 ঘন্টা অলরেডি লেট। বিকজ হেলিকপ্টার কোম্পানিতে বা হেলিকপ্টারে ফ্লাই করতে হলে আপনাকে 1 ঘন্টা আগে আসতে হবে এয়ারপোর্টে। এই এয়ারপোর্টে 1 ঘন্টা আগে আসতে হবে, এই কারণে ক্লিয়ারেন্সের ব্যাপার আছে এবং গেট চেকিংয়ের ব্যাপার আছে, তারপরে আপনি এয়ারক্রাফ্টের ওখানে চলে যাবেন। কিন্তু সে 1 ঘন্টা লেট করার কারণে হেলিকপ্টারটা 1 ঘন্টা লেটে ছাড়তে হয়েছে।
এই ক্ষেত্রে দুটো শ্যুটের মডেল ছিল এখানে, একটা ছিল হচ্ছে হেলিকপ্টার ফ্লাইং অবস্থায় থাকবে, আর রোজা ম্যাডামের ছিল হচ্ছে যে হেলিকপ্টার বন্ধ অবস্থায় থাকবে। তো নর্মালি হেলিকপ্টার যখন ল্যান্ড করেছে তখন রোজা আপু যখন হেলিকপ্টার থেকে নেমেছে, আমি তখন তাকে বলেছি কানে কানে যে আপনি হেলিকপ্টার এখন শ্যুট অবস্থায় থাকবে 15 থেকে 20 মিনিট, এর মধ্যে আপনি আপনার মডেলকে রেডি করে হেলিকপ্টার গ্রাউন্ডে আসবেন, আমরা আপনার স্লটটা ছেড়ে দিব। কিন্তু উনি হেলিকপ্টার এই কথা বলে চলে যাওয়ার পরে আমরা যখন শ্যুট শুরু করেছি 3:15 মিনিটে উনি 2:45 এখানকার ফ্লাই করেছে, 2:52 আমাদের ওখানে ল্যান্ড করেছে। আমরা 2:52 থেকে বা 53 থেকে আমরা 3:15 পর্যন্ত তার আমাদের ফ্লাইটটা আমরা শ্যুট করেছি। মানে বারিশা আপুদের যে একটা স্লট ছিল, গৌতম শাহ নামে যিনি আমাদের মডেল, উনি একজন কোরিওগ্রাফার, বিখ্যাত কোরিওগ্রাফার, উনি এই ইয়াটা ভাড়াটা নিয়েছিলেন, ওনাকে আমরা শ্যুটটা সেরে দেই। তখন আমার 3:15-তে আমি ফোন করি যে আপনি হোটেলের রুম থেকে চলে আসেন আপনার শ্যুট নেওয়ার জন্য। উনি কি করেন, 3:47 মিনিটে উনি মডেল নিয়ে আসেন এবং ওনার একটা মডেলই প্রায় 1.5 ঘন্টার সময় শ্যুট করেছে, যার কারণে ওনার বাকি শ্যুটগুলো উনি করতে পারে না। তারপরেও যতগুলো শ্যুট ছিল শর্ট শর্ট করে সবগুলো করেছে, কারণ আপনি জানেন হেলিকপ্টারটা মূলত 5টা সানসেটের আগেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো তখন অলরেডি 5:20 বেজে গেছে, আমি তো আর হেলিকপ্টারটা রাখতে পারছি না। তখন আমাকে পাইলটকে নির্দেশনা দিতে হয়েছে যে আপনি হেলিকপ্টারটা ফ্লাই করেন, আমাদের সানসেটের আগে এয়ারপোর্টে এসে পৌঁছাতে হবে। এটা হচ্ছে সামগ্রিক বিষয় ছিল এখানে। উনি আমার কাছ থেকে যে ফ্যাসিলিটেশনটা নিয়েছেন, ওখানে উনি আমাদের এলিগেশন এনেছেন যে উনি রিসোর্টে ব্যয় করেছেন, রিসোর্টে উনি রুম পেয়েছেন, এই রুমটা ছিল বারিশা আপুর নামে বুকিং করা, কিন্তু উনি আমাকে বলেছে যে আমার মডেলটা কোথায় মানে ক্লোজটা চেঞ্জ করবে, বাইরে তো আর করতে পারবে না। তখন আমি বলেছি ঠিক আছে, বারিশা আপুকে ফোন করেছি যে আপনার রুমটা আমাকে 2 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। উনি বলেছে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, আমি মাঠে থাকবো, আপনি 2 ঘন্টাতে ওনাকে রেট চেঞ্জ করতে বলেন। দেন উনি তাকে আমরা রুমটা দিয়েছি, সেই রুমে রাত 9টা পর্যন্ত সে ছিল। রুমটা বুকিং ছিল মাত্র 6টা পর্যন্ত, রুমে রাত 9টা পর্যন্ত ছিল। এর জন্য ও এক্সট্রা চার্জ করেছে মানে আপনার রিসোর্ট কর্তৃপক্ষ। দেন আমরা তাকে মাঠটা দিয়েছি, মাঠটা ফ্রি করেছি, তার 35 জন লোককে ফ্রি এন্ট্রি দিয়েছি। তাকে জেনারেটরের নেওয়ার জন্য মাঠে সাধারণত কোনো জেনারেটর যায় না রিসোর্টের মাঠে, সেটারও অনুমোদন দিয়েছি। সার্বিক সহযোগিতা করার পরে তাকে আমি যখন শ্যুটটা শেষ হয়েছে, সে সহ আরও কয়েকজন মডেল ছিল, তাদের সামনে আমি জিজ্ঞেস করেছি আপনার কোনো এলিগেশন আছে কিনা, কোনো কমপ্লেন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। উনি আমার হাতে আমাকে ধন্যবাদ দিয়ে বলেছে যে ভাইয়া কোনো এলিগেশন নাই, আমার সব কিছু ঠিক আছে, ধন্যবাদ, আমরা নেক্সটে আবার করব, এই বলে আমরা ওখানে কিন্তু সমাপ্ত করেছি। এরপরে উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নেই। ওনার প্রথম সমস্যা ছিল উনি 1 ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছেন, এটা ছিল ওনার সমস্যা, যার কারণে ওনার সময়টা 2 ঘন্টা প্রপারলি সে বলছে যে ইউজ করতে পারেনি। কিন্তু 3:15 থেকে 5:20 যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে পুরোটাই কিন্তু সে ব্যবহার করেছে, কিন্তু উনি লেট করে মাঠে এসেছে, এটা ওনার সমস্যা। আমাদের পরবর্তী ক্লায়েন্ট গৌতম সাহা দাদার যিনি মডেল ছিলেন চিত্রনায়িকা বুবলি, তাকে 1.5 ঘন্টা যাবত আমরা অপেক্ষা করেছি শুধু লেট ডেট করার জন্য। বুবলি ম্যাডাম কিন্তু মাঠে রেডি ছিলেন, একদম ড্রেস পরে একদম হেলিকপ্টার মাঠে রেডি ছিলেন, যার কারণে নামার সাথে সাথে তার শ্যুটটা ছিল এবং তার শ্যুটটা ফ্লাইং অবস্থায় ছিল, মানে হেলিকপ্টার চলমান অবস্থায় থাকবে। এবং তারাও পেমেন্ট করেছে, দুটোই কোম্পানি পেমেন্ট করেছে। কিন্তু সেক্ষেত্রে উনি আমাদের সাথে যে পেমেন্ট করে যে কথার করেছে যে সময় মতো আসতে পারেনি, এটা ছিল তার সমস্যা, যার কারণে আমরা প্রপারলি উনি সানসেট পাইনি বলে বলেছেন। এবং রিসোর্টে উনি 1 টাকার কফির বিলও দেননি, সেটা আমার নামে বকেয়া রেখে আসছে। রিসোর্টে সে একটা বিল দেন। এখানে আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে কিভাবে জোরপূর্বক হেলিকপ্টার চুরি করে শুট করলেন বারিশ হক। আচ্ছা, এখন আমি আরেকটু কিছু বলতে চাই, আমি একটু শেষ করি, পুরো বিষয়টা শেষ করি। তো তারপর 2 দিন পরে আপনাদেরকে ডাকা হলো, প্রেস কনফারেন্স করা হলো, বলা হলো যে আমরা জোর করে নিয়ে গিয়েছি, কনসেপ্ট চুরি করেছি। আচ্ছা, এখানে যদি অভিযোগ করতে হয়, এখানে ক্লায়েন্ট 2 জন, প্রথম ক্লায়েন্ট গৌতম সাহা, দ্বিতীয় ক্লায়েন্ট হচ্ছে রোজা আফরোজ। তাহলে গৌতম সাহার যে স্লট ছিল সেটা ছিল দুপুর 1:30 থেকে 2টা, এবং রোজা আফরোজের যে স্লট ছিল সেটা ছিল দুপুর 2টা থেকে বিকেল 4টা। এই হচ্ছে টোটাল 2.5 ঘন্টা আমার হেলিকপ্টার থাকবে। উনি যেহেতু 2:45-53-তে আসছেন কাল রিসোর্টে, তাহলে আমার ফার্স্ট ক্লায়েন্টকে প্রায়োরিটি দিতে হবে, সেই আগে শুট করবে। সেই শুট করেছে, কারণ আমার হেলিকপ্টারের ইঞ্জিন অন থাকা অবস্থায় উনি শুট করতে চেয়েছেন এবং হেলিকপ্টারটা ফ্লাই করবে। ইভেনচুয়ালি উনার স্লটটাই ফার্স্টে ছিল, উনার দেরি হওয়ার কারণেই কিন্তু পরবর্তী জনের দেরি হয়েছে। এবং আপনারা যদি জানতে চান যে আসলে এরকম কিনা, আমার কাছে কাগজ আছে, এখানে আপনি টোটালি দেখতে পারবেন। আমি রিসোর্টে
পারমিশন দিয়েছি উনার শুটের কতক্ষণ থেকে কতক্ষণ হেলিকপ্টার ফ্লাই করবে। একই রিকোয়েস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলে দেয়া আছে যে আমার গেস্ট কখন হেলিকপ্টারে চেক ইন করবে, কখন ঢুকবে, কখন উঠবে। আমার রিকোয়েস্ট দেওয়া ছিল এটিসিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলে আমরা 1:30টার সময় ফ্লাই করব। উনি যখন দেরি করেছে তখন আমরা সেকেন্ড রিকোয়েস্ট করেছি, সেই সেকেন্ড রিকোয়েস্টে আমরা ফ্লাইং পারমিশন পেয়েছি 2:45-এ। এখানে কি দোষ আমাদের যে আমরা তাকে দিতে পারি নাই? বরং তার এই দেরি করার কারণে প্রথম ক্লায়েন্ট গৌতম সাহার শুটে দেরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওই দিন 4টা ছিল, জয় রাইড ছিল। আপনারা জানেন আমরা সব থেকে কম মূল্যে 5,000 টাকায় জয় রাইড দিই, 10 মিনিট করে হেলিকপ্টারে ঘুরাই। তো আমাদের 4টা জয় রাইড ছিল, আমরা একটা জয় রাইড করতে পেরেছি, বাকি 3টা জয় রাইড আমাদের ক্যান্সেল হয়েছে এবং আমাদের প্রত্যেকের টাকা ফেরত দিতে হয়েছে। আমরা কোম্পানি কিন্তু এটার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কোনো ক্লেম করি নাই। যে ঠিক আছে আমাদের ইন্ডাস্ট্রি, আমার ওয়াইফও তো একই ইন্ডাস্ট্রির, আমিও তো একজন বিজ্ঞাপন নির্মাতা, আমরা এই বিষয়গুলো বুঝি, আমরা কিন্তু এটা নিয়ে কিছুই বলি নাই, কিন্তু তারপরও তারা এটা করলো। এবং মজার বিষয় দেখেন, 2 দিন পরে তারা যখন বলল যে কনসেপ্ট চুরি করা হয়েছে, পুরা এলিগেশন কার বারিশ হকের। বারিশ হক এখানে কে? বারিশ হকের এটা শুট না, বারিশ হক এটার ক্লায়েন্ট না, বারিশ হক হচ্ছে ফ্লাই ট্যাক্সি এভিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং আপনারা দেখবেন যে তারা যেই এটা করেছে, সংবাদ সম্মেলনটা করেছে, সেই সংবাদ সম্মেলনে কারা আসছে? একজন নারী উদ্যোক্তা এবং আরেকজনকে আমি চিনি না। এরা শুটের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, এরা মাঠেও ছিল না, কিন্তু তারা এমন ভাবটা করলো যে তারা সব দেখে ফেলেছে, সব জানে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার শুট নিয়ে যদি আপনার কমপ্লেইন থাকে তাহলে তো আপনার সেই শুটের মডেলরা থাকবে, কোরিওগ্রাফাররা থাকবে, ফটোগ্রাফাররা থাকবে, তারা কেউ আসলো না কেন? 2টা আননোন মানুষ কেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা আরেক মানুষকে, আমার ওয়াইফকে, বারিশা হককে কেন বারবার তারা ক্লেম করলো চুরি করেছে? কনসেপ্ট তো তার না, শুট তো আরেকজনের। তাহলে কেন এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে? এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে, এখানে অনেক বড় ষড়যন্ত্র আছে, আমি আজকে এটা প্রমাণ করব। যারা ওই প্রেস কনফারেন্সে ছিল প্রত্যেকে প্রতারক, আমি আজকে প্রমাণ সহ দিব। ওরা এই স্ট্যান্ডবাজি করেছে যে ওরা যদি বারিশকে ফ্রেম করতে পারে যে হেলিকপ্টার চুরি করছে, ইন্টারন্যাশনাল একজন ফ্যাশন ডিজাইনার আসছে, তাহলে সে তার কাছ থেকে টাকা নিতে পারবে বিভিন্ন মডেলের কাছ থেকে, যেটা সে 2023 সালেও নিয়েছে। উনি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিদেশে শুট করবে, র্যাম্প করাবে, হাঁটাবে, শোতে নিয়ে যাবে, এই বলে 5 থেকে 7 জন মডেলের কাছ থেকে টোটাল 45 লক্ষ টাকা নিয়েছে। যেই টাকা এখন পর্যন্ত উনি ফেরত দেয় নাই, না তাদের বিদেশে নিয়ে গেছে, না শো করছে, না তাকেই করছে, সকল এভিডেন্স আজকে সেই টাকা ফেরত দিচ্ছে। আমরা যখন এই বিষয়টা দেখলো তারা, তখন বিদেশ থেকে আমাদের সাথে 2 জন যোগাযোগ করেছে। এটা হচ্ছে লোরাটো কোম্পানি, যেটা হচ্ছে রোজা আফরোজের। পুরো নামটা বলতে হবে। এখানে রোজা আফরোজের আছে, আমি ক্লায়েন্টদের নাম বলছি না, আপনাদেরকে আমি সব ডকুমেন্ট দিয়ে দিব, আমি শুধু তাদের প্রাইভেসির স্বার্থে নামগুলো বলছি না। এই হচ্ছে এগ্রিমেন্ট 2023 সালের 22 জুন, যে এক মডেলকে উনি আমেরিকায় নিয়ে যাবে, শুট করাবে, এই কারণে 5,35,000 টাকা সে নিছে। নেয়ার পরে সেই মডেলকে সে আমেরিকায়ও নিতে পারে নাই, টাকাও ফেরত দেয় নাই। তারপর ওই মডেল যখন তার কাছে টাকা চাইলো, সে বাংলাদেশ থেকে ভেগে ইউকে চলে গেছে। চলে যাওয়ার পরে সেই মডেল উত্তরা পশ্চিম থানায় একটা অভিযোগ করেন। অভিযোগ করার পরপরই এই মহিলা সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে এই টাকা উদ্ধার করা যায় না। 2024 সালে যখন রোজা আফরোজ আবার আসে বাংলাদেশে আসার পরে সেই ভুক্তভোগী আবার পুলিশের মাধ্যমে তাকে ধরে এবং অঙ্গীকার দেওয়ায় সে যাতে তার টাকা ফেরত দেয়। এই টাকা 2024 সালে দিয়ে দেওয়ার কথা ছিল, রোজা আফরোজ দিয়েছে 1 লক্ষ সামথিং টাকা ফেরত, এখন পর্যন্ত বাকি টাকা ফেরত দেয় নাই। একই সাথে লন্ডনের কোর্ট থেকে তাকে ফ্রডের জন্য 4,587 পাউন্ড জরিমানা দিতে বলা হয়েছে। আমি এই ফাইলগুলো আপনাদের কাছে দিয়ে দিব। উনার ব্যবসায়ী হচ্ছে যে বিভিন্ন মডেলদের কাছ থেকে ফটোশুটের কথা বলে, বিদেশে শোর কথা বলে টাকা নেওয়া এবং সেটা আত্মসাৎ করা। এবং এই কারণেই ওই দিন এই শোর সাথে জড়িত না, শুটের সাথে জড়িত না, বাকি 2 ফ্রডও আসছে। এরা শুধু পাবলিক স্ট্যান্ডবাজি দিয়েছে। তারা তো বলেছিল আমাদের বিরুদ্ধে আইনি করবে, অভিযোগ দিবে, কোথায় সেটা আমরা অপেক্ষা করেছিলাম। আজকে তাদের কালো ছায়া আমি আপনাদেরকে দিচ্ছি। মজার বিষয় বলছি, যে লোরাটো কোম্পানি বলছেন, আপনি দেখেন এই কোম্পানিকে 2023 সালে ইউকে ব্যান করে দিছে, বিকজ তারা ফ্রড। এই যে দেখেন 2022 সালে এই কোম্পানিকে সিজ করা হয়েছে, 2023 সালে এই কোম্পানিকে ডিসলভ করে দিচ্ছে, বিকজ এই কোম্পানি
আসলে এক্সিস্টই করে না ইউকেতে এখন আর। কিন্তু তারা এখনো বাংলাদেশে লোরাটো কোম্পানির শো হবে, এই হবে, সেই বলে বলে প্রলোভন দেখাচ্ছে, টাকা নিচ্ছে, এবং অনেকে ভয়ে আপনার কাছে মানে টাকা ফেরত তো চাইতেই পারতেছে না। বরং আজকে এক প্রেস কনফারেন্সে একজনের আসার কথা ছিল, একজনের ভুক্তভোগীর, তাকে থ্রেট করা হয়েছে যে তুমি যদি আসো তাহলে তোমার অনেক সমস্যা হবে, এই জন্য সেই প্রেস কনফারেন্সে আসে নাই। আমরা এতক্ষণ যাবত ওয়েট করেছি, সে বলছে ভাইয়া আমি খুব ভয় পাচ্ছি, আমি আসতে পারবো না। তবে তার ফাইল সে আমাকে পাঠিয়ে দিয়েছে। ইউকে থেকে আমাদের কাছে সব এভিডেন্স এগুলো সব ইউকে থেকে এসেছে। এটা যেখান থেকে এসেছে, আমি ইউকেতে 1.5 মাস আগে যখন গিয়েছিলাম একটা ব্যবসায়িক কাজে, তখন ইউকে কমিউনিটিতে আমার যোগাযোগ হয়, বাঙালি কমিউনিটিতে, এবং যেই বাড়িওয়ালার কাছে এই লেটারটা আসছে সেই বাড়িওয়ালাই আমাকে এই সব পাঠিয়েছে, ইউকের সকল কিছু সে পাঠিয়েছে। এবং আরেকজন তো বাংলাদেশী, তাকেও আমি কিন্তু এই কাগজগুলো এখানে ফাইল করা আছে, আপনারা দেখে নেবেন। আমি শুধু জনস্বার্থে এটা বলতে চাই যে প্রথমত তারা যে বারিশের চরিত্র হনন করলো, মানহানি করলো, এজন্য তো আমরা আইনি প্রসিডিউরে যাবই। দ্বিতীয়ত হচ্ছে এই যে তারা মিডিয়া অঙ্গনকে কলঙ্কিত করছে ফ্রডগিরি করে, তাদের জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, এই ফ্রড যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে, তাকে যেন আইনের আওতায় নেওয়া হয়, এবং যত জনের কাছ থেকে সে টাকা নিয়েছে সেই টাকা যেন ফেরত দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের দাবি। এবং একই সাথে তারা পাবলিকালি মাফ চাবে শুধু শুধু স্টানবাজি করার জন্য এবং কোনো এভিডেন্স প্রমাণ না করার জন্য। না ফ্লাইট্যাক্স এভিয়েশনের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ দিতে পেরেছে লিখিত, না তারা বারিশ হকের বিরুদ্ধে কোনো দিতে পেরেছে। তারা যেটা বলেছে যে হেলিকপ্টারের শুট কনসেপ্ট চুরি করা হয়েছে, উই শুটে ছিল মারিয়া কিসপটা আপু, উনি নিজে 2 বার হেলিকপ্টারের সামনে শুট করেছে। 2023 সালে আমাদের নিজস্ব ফটোশুট আছে ফ্লাইট্যাক্স এভিয়েশন থেকে, আমার এবং বারিশার। 2024 সালে একজন বিজ্ঞাপন নির্মাতা, সে হচ্ছে হাদি ভাই, উনি নিজে হেলিকপ্টারের সামনে শুট করেছে। কিছুদিন আগে নিশো ভাই, শিহাব শাহিন ভাই, উনিও হেলিকপ্টারের সামনে শুট করেছে। তার আগে ববিতা আপার আমল থেকে বাংলাদেশে হেলিকপ্টার ব্যবহার করে আসতেছে। এটা কোথাকার চুরি হলো? কনসেপ্ট চুরি। এটা কি বিশ্বের প্রথম কনসেপ্ট? যে কেউ যা কিছু বলে ফেলবে, যে কোনো অভিযোগ দিয়ে দিবে, এটা তো আর মানা যাচ্ছে না। আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে বাজে বাজে কথা বলে। এই ধরনের নারীদের ধিক্কার জানাই আমি। এ তো শুধু একজনকে অপমান করতেছে না, পুরা নারী জাতিকে এরা অপমান করতেছে, বডি শেমিং করতেছে, যা ইচ্ছা তা বলতেছে। এগুলো কি? এগুলার প্রতিকার চাই আমরা, এবং আইনি পদক্ষেপ আমরা নিব। বাকি কথা বারিশা বলো। ধন্যবাদ সকল উপস্থিত সাংবাদিক ভাই বোনেদেরকে, আপনারা এখানে সময় নষ্ট করে এসেছেন আমাদের ডাকে। প্রথমত হচ্ছে যে এলিগেশনসটা এসেছিল ফ্লাইট্যাক্স এভিয়েশন এবং হেলিকপ্টার জোরপূর্বক নিয়ে ফটোশুট এবং কনসেপ্ট চুরি, সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন, এবং সকল এভিডেন্সের যে হার্ড কপি সেগুলো আপনাদের কাছে আমরা দিয়ে দিব। আপনারা সেগুলো প্রোভাইড করে সেগুলো দিয়ে নিউজ করতে পারবেন, এবং আমাদের সাথে যারা আমাদের আইনজীবীরা আছেন ওনারাও এই বিষয়টি দেখছেন, ওনাদের কাছেও সকল এভিডেন্স দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই, ইতিমধ্যে এটি ন্যাশনাল প্ল্যাটফর্মে এসেছে, অনেক সাংবাদিকরা নিউজ করেছেন, এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে যে বা যারা বারবার আমার এই ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছেন, আমার এই সুনাম, আমার দীর্ঘদিনের পরিশ্রম এবং সততার সাথে একটা জায়গা তৈরি করে আমি এখন ব্র্যান্ড প্রমোটার হিসাবে যে স্ট্যাবলিশ হয়েছি, এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছি, সেই সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা, সেই সকল ব্র্যান্ডের মানহানি, এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি বারিশ হক আমার মানহানি করার জন্য কিছু দুষ্টু চক্র উঠে পড়ে লেগেছে। আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন একটি বেসরকারি টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে, যেটা আমার জন্য মানহানিকর। এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল। সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি, এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম, আমরা কোর্ট পর্যন্ত গেছি, সেখানে আমার আইনজীবী ছিলেন জান্নাতুল পিয়া, আপনারা দেখেছেন। ওই কেসটা এখনো চলমান আছে।
আমি আসলে একজন নারী হিসেবে কখনোই একজন নারীকে ক্ষয়ক্ষতি করা বা একজন নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না, কারণ ব্যক্তিগতভাবে আমার এত সময়ও হয় না। আমার এবং আমার হাজবেন্ডের বেশ কিছু যৌথ বিজনেস আছে, আমি নিজেই অনেক ব্যস্ত থাকি আমার সংসার বাচ্চা নিয়ে। তো আমি সেই মামলা মোকদ্দমাগুলোকে আস্তে আস্তে স্টপ করেছি, এবং আপনারা জানেন যে এই আইনি প্রসিডিউরগুলো একটু লেন্দি হয়, তো সেই জন্য ওগুলো এখনো চলমান আছে। যদি আমি চাই সেগুলোতে আরো বেশি সময় দিলে, ওনারা নিজেরা রাজসাক্ষী যে আমার ওনার সাথে ওই দিন ফটোশুটে দেখা হয়নি, এবং রিপন সাহেবও ছিলেন ওখানে। আমার রোজার সাথে ওনার সাথে আমার ফটোশুটের দিন কোনো দেখা হয়নি, তো খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারের কোনো প্রশ্নই আসে না। আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, আসলে হেলিকপ্টারটা যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে, সেখানে জোরে কথা বলতে হয়, জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না। তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানেই কিন্তু দুর্ব্যবহার করা নয়, ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল, যেটা রিপন সাহেব বুঝিয়েছেন। আমি এই সকল বিষয়টা একটু শর্টে বলে দেই। সেটা হচ্ছে, আপনারা রিসেন্ট দেখেছেন যে প্রেস কনফারেন্সে আপনারা গেছিলেন, সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন, যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম, তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন, এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে। তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন, এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে, মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয়, সকল নারী জাতিকে অপমান করেছেন। একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে। আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ, ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নেবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না, আমরা ঝগড়াঝাটি করব, গালাগালি করব, বুলিং করব, অশালীন ভাষা ব্যবহার করব, অঙ্গভঙ্গি করব, তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে, ভিউ হবে, আমরা ভাইরাল হব। ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন, এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন। ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে, তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে। এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়। চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল, যারা নায়িকা, যারা হচ্ছে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার, তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয়। তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর? যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে? আমার বাবা, আপনার মা, আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে। সকল নারী জাতিকে অপমান করা হয়েছে, সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে, বডি শেমিং করা হয়েছে, আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে, একজন মাকে বডি শেমিং করা হয়েছে। সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টরকে ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে হেয় করা হচ্ছে, যাতে সেই সকল ব্র্যান্ডরা উঠে দাঁড়াতে না পারে, প্রমোশন না করাতে পারে। যত ছোট ছোট উদ্যোক্তারা আছেন যারা নতুন শুরু করেছেন তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে কাজ করতে না পারে, তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইট না হতে পারে। এটি একটি গভীর ষড়যন্ত্র। এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটি একটি গভীর ষড়যন্ত্র। নতুন উদ্যোক্তাদের তৈরি হতে না দেয়া, নতুন ব্র্যান্ড প্রমোটারদের তৈরি হতে না দেওয়া, এই প্রফেশনটাকে ধূলিসাৎ করে দেওয়া, আমার ক্যারিয়ারটা, আমার দীর্ঘ 16 বছরের এই ক্যারিয়ারটাকে নষ্ট করে, ধূলিসাৎ করে, বন্ধ করে দেয়া, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই প্রচার প্রসার করা যে গালাগালি করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, অশ্লীল অঙ্গভঙ্গি করেই ভিউ এবং রিচ করা যায়। তাহলে আর্টিস্টিক বিষয়, শৈল্পিক বিষয়, যারা সত্যি যোগ্যতা সম্পন্ন, যারা গুণ সম্পন্ন, তাদের কোনো ভিউ নেই, তাদের কোনো রিচ নেই।
এবং এটাই আপনারা দেখেছেন কয়েকদিন রিসেন্ট অনেক ফেসবুক পেজ অনলাইন ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে মেনশন করে করে পোস্ট দিয়ে তারাও রিচ ভাইরাল হচ্ছে এবং সবাই এটা বলছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বললেই তো ভাইরাল হওয়া যায়। তার মানে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কাছে এটাই প্রচার করা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে না। এটা অসুস্থ পরিবেশ যেখানে একটা মানুষ সারাদিন কাজ শেষ করার পর বিনোদনের জন্য আসে, এন্টারটেইনমেন্টের জন্য আসে, সেখানে এসে যদি সে এই ধরনের অঙ্গভঙ্গি অশ্লীল ভাষার ব্যবহার দেখে, এই ধরনের শব্দ চয়ন দেখে, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিশুরা কি শিখবে? সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেয় করা হয়েছে এটার বিচার আমি চাই, এর বিচার আমি চাই। আমি আজকে শক্ত মনোভাবে আছি বলে আমি এই ট্রমা কাটিয়ে উঠতে পারছি বলে আমার মতো আরেকটা মেয়ে পারবে এরকম না। কালকে আরেকজন চলে আসবে আরেকজনকে অপমান করতে, তখন সে পারবে? সে কি এই ট্রমা কাটিয়ে উঠতে পারবে? আরেকটা বিষয় আমরা বলি, আমাদের সকলের বাক স্বাধীনতা আছে, আমরা বলতে পারি, কিন্তু বাক স্বাধীনতারও একটা লিমিট আছে। একটা মানুষকে যা ইচ্ছা তা বলে ধূলিসাৎ করে দেওয়া কোনো ভদ্রতাও না আর কোনো স্পষ্টবাদিতাও না, এটা চরম অসভ্যতা। আমরা কি এইরকম অসভ্য জাতিতে পরিণত হচ্ছি? আমরা কি সোশ্যাল প্ল্যাটফর্মে অসভ্যদের জায়গা করে দিচ্ছি? এই জায়গাগুলো নিয়ে আমাদের আজকে এত প্রশ্ন। এই জায়গাগুলোকে আমরা আইনি দৃষ্টিকোণ ভাবে কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখন আমাদের ব্যারিস্টাররা এবং আইনজীবীরা কথা বলবেন, তাদেরকে আমরা স্পেস দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা উনি শেষ করে আমরা প্রশ্ন পর্বে চলে যাব। সামনে চলে আসো, সামনে রাজু আমাকে ওকে। আমাদের বক্তব্যটা এখানে খুবই স্পষ্ট। সর্বপ্রথম কথা হচ্ছে বারিশকের সাথে ফ্লাই ট্যাক্সি এভিয়েশনের কোনো লাইব্রেরিটির কোনো সম্পর্ক নেই। প্রথমত রোজা আফরোজ যিনি আছেন ওনার সাথে যে এগ্রিমেন্টটা ছিল, ওনার সাথে যে কন্ট্রাক্টটা ছিল সেটা হচ্ছে ফ্লাই ট্যাক্সি এভিয়েশন লিমিটেডের। এখানে যদি তার কোনো সমস্যা হয়ে থাকে, তার হচ্ছে কোনো সার্ভিস পেতে তার প্রবলেম হয় বা তার কোনো ধরনের প্রবলেম সে ফেস করে থাকে, তাহলে তার অবশ্য ক্লেম সে করতে পারে শুধুমাত্র ফ্লাই ট্যাক্সি এভিয়েশন লিমিটেডের এগেইনস্টে। তো সেখানে বারিশকের কোনো লাইবিলিটি থাকার কথা না, নাম্বার 1। নাম্বার 2, এই কোম্পানি সবসময় হচ্ছে পরিচালিত হয় তার যে ডিরেক্টর শেয়ার হোল্ডার আছে তাদের মাধ্যমে। এই লাইবিলিটি যদি থাকে সেক্ষেত্রে এই কোম্পানির আমি ক্লেম করতে পারবো এই কোম্পানির বিরুদ্ধে, কারণ লাইবিলিটিটা থাকবে হচ্ছে তার ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার যারা আছে তাদের। তো এখানে বারিশক যিনি আছেন তিনি তো এই কোম্পানির কোনো ডিরেক্টর বা শেয়ার হোল্ডার না। তো অবশ্যই আমার যদি কোনো কিছু বলার থাকে সেটা আমি কোম্পানিকে বলবো, সেখানে বারিশকের প্রশ্ন করার কোনো কারণ নেই। এছাড়াও বিষয়টা হচ্ছে এখানে যে পার্সোনালি এফেক্টেড হয়েছে, যে রোজা আফরোজ, উনি পার্সোনালি এফেক্টেড হয়েছে, উনি হয়তো পার্সোনালি একটা তার বক্তব্য জানাতে পারতো, লিখিত অভিযোগ জানাতে পারতো বা অন্য কোনো কনসার্ন অথরিটির কাছে সে এটা জানাতে পারতো। সে ফেসবুক লাইভে এসে বা ইউটিউবের মাধ্যমে তার সাথে অনেকে ছিল, তাদের নিয়ে সে এটা বক্তব্য প্রচার করেছে। তো সে চাইলে খুবই সুন্দরভাবে এই কোম্পানির কাছে যদি তার কোনো প্রবলেম হয়ে থাকে এই কোম্পানির কাছে অবশ্যই সে দাবি জানাতে পারতো এবং আশা করি সেটা একটা খুব সুন্দর সমাধান হয়ে যেত। এইভাবে ফেসবুক লাইভে এসে এইভাবে এত কিছু এত কথাবার্তা বলে আসলে এরকম করাটায় আরো বেশি জটিলতা তৈরি হচ্ছে। এবং এরপরে আমি যেটা বলতে চাই, আপনারা সবাই জানেন বারিশককে নিয়ে এখানে নতুন করে কিছু বলার নেই আমাদের। বারিশক সে একজন নৃত্যশিল্পী, সে একজন উপস্থাপক, সে একজন মডেল এবং এর সবকিছুর বাইরে বারিশক হচ্ছে একজন ব্র্যান্ড প্রমোটর এবং উদ্যোক্তা। এবং সব থেকে যেটা আমাদের জন্য বড় বিষয় হচ্ছে, এখন থেকে ঠিক 2-3 বছর আগেও যদি আমরা যাই, আপনারা দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ব্র্যান্ড প্রমোটর যে একটা প্রফেশন, ব্র্যান্ড প্রফেশন ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন বা এটা যে একটা আলাদা আর্ট হতে পারে, এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে ছিল না। এই বারিশকের মতো আরো কিছু কঠোর পরিশ্রমী ব্র্যান্ড প্রমোটর, নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, এদের মতো পরিশ্রমী মানুষের কারণে এই প্রফেশনটা কিন্তু বাংলাদেশে একটা এস্টাবলিশ প্রফেশন হিসেবে ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে।
এছাড়াও এই প্রফেশনের মাধ্যমে আমাদের অনেক উদ্যোক্তারা সফল হচ্ছে, তারা উদ্যোক্তারাও যেমন সফল হচ্ছে, তারা তাদের বিজনেসের প্রচার প্রসার পাচ্ছে, পাশাপাশি আর বিভিন্ন ভোক্তারাও কিন্তু লাভবান হচ্ছে। কারণ তারাও অনেক এই ব্র্যান্ড প্রমোটার যত যার রেপুটেশন ভালো হয়, অবশ্যই তারা সেভাবে প্রোডাক্টটাও সেভাবে সিলেকশন করে এবং তাদের দেখে মানুষ ভোক্তারা বিশ্বাস অর্জন করে এবং সেক্ষেত্রে সেই ব্যবসারও প্রসার ঘটে। এই বারিশকের যে বিষয়টা আছে, তো যেহেতু তার একটা আলাদা রেপুটেশন আছে, তার এখানে পেশাদারিত্ব আছে, তার ব্যবসায়িক সুনাম আছে, তো এই ক্ষেত্রে তাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে অবশ্যই ডিফামেটরি কথা বলা হয়েছে, যেখানে তার যে বডি শেমিং করা হয়েছে, তার ব্যবসায়িক বিভিন্ন ধরনের বাজে বাজে কথা, অশ্লীল কথা, অকথ্য ভাষায় তাকে যেভাবে বলা হয়েছে এবং এই যে কথাগুলো অবশ্যই এগুলো কোনো মতে সম্পূর্ণভাবে মানহানিকর কথা বলা হয়েছে এবং আমরা বারিশকের সাথে কথা বলেছি, আমরা আমাদের পরবর্তী ধাপে অবশ্যই এই ক্ষেত্রে যে আইনি পদক্ষেপ নেওয়া হয়, যেমন এক্ষেত্রে আমাদের ক্রিমিনাল অফেন্স ডিফামেশন একটা, এছাড়া আমরা ক্ষতিপূরণের জন্য আমরা আইনি প্রক্রিয়া অগ্রসর হব। এছাড়া চাইলে আমরা আমরা যেহেতু আজকে প্রেস কনফারেন্স একটা হয়েছে, আমরা আরো আলোচনা করে পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কোনো পেনাল কোডের আন্ডার হতে পারে, ডিজিটাল সিকিউরিটি আন্ডার হতে পারে, অথবা কোনো সিভিল রেমেডি আমরা ক্ষতিপূরণ চাবো। তো বাকিটা হচ্ছে আমাদের পরবর্তী ডিসকাশনের উপরে আমরা পরবর্তী আইনি প্রক্রিয়া অগ্রসর হব। ধন্যবাদ। আপনারা এখন প্রশ্ন করতে ওকে, আমাদের মোটামুটি ফর্মাল যে ব্যাপারটা ছিল সেটা শেষ। এখন সাংবাদিক ভাইদের সুযোগ করে দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এটা তো আমাদের আইনজীবীরা দেখবেন, ওনারা আলোচনা করছেন এই বিষয়টা, আমরা আইনি প্রক্রিয়ায় আগাতে চাচ্ছি। টাকার কোনো পরিমাণ আছে কি এটা ইভ্যালুয়েট করে বলা হবে, এটা এখনই বলা যাচ্ছে, এটা এখনই বলা যাচ্ছে না। আমরা সকল কন্টেন্টগুলো একত্রিত করছি, যে কন্টেন্টগুলোতে আমার ছবি ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেই শব্দ চয়নগুলো করা হচ্ছে, তারপর আমরা এটা আলোচনার প্রেক্ষিতে আমরা জানাবো। একটা প্রশ্ন যে করতে চাইছিলাম, আমরা প্রায় দেখি যে ব্র্যান্ড প্রমোশন যারা করে তাদের মধ্যে গ্রুপ হয়ে যায়, যেমন সিন্ডিকেট যদি বলি সেটাও মানে ভুল হবে না। তো সেখানে দেখলাম ভাইয়া যেটা বললো কিছুক্ষণ আগে, যে প্রথম দিকে যারা ব্র্যান্ড প্রমোটার ছিল, আমি নাম মেনশন করছি না, তাদের মধ্যে একজন বললো যে বাংলাদেশে কুর্তি জাবেদের আবির্ভাব, সেটা হয়তো আপনাকে ইন্ডিকেট করে বলা হয়েছে, কি বলবেন এটা নিয়ে? আর এই যে ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে যে গ্রুপিংটা কেন হচ্ছে? প্রথমত হচ্ছে ব্র্যান্ড প্রমোটাররা কে কত পারিশ্রমিক চার্জ করবে, কে কেমন পোশাক পরবে, এটার কিন্তু কোনো নীতিমালা নেই। আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা, আমি খোলামেলা পোশাক পরবো কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। কে কত টাকা পারিশ্রমিক নিবে এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না, কে কেমন পোশাক পরবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না। এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন আমি মনে করি। কিন্তু আপনার তো সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। সামাজিক দায়বদ্ধতা কিসের? বলেন আপনি কি পোশাক পরবেন, আপনি বোরখা পরবেন নাকি আপনি যে কোনো পোশাক পরবেন, সেক্ষেত্রে তো আপনার সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। আমার বিশেষ মানুষ আইডল হিসেবে নেয় ডেফিনেটলি, এবং আমি যে প্রফেশনে আছি সেখানে ডেফিনেটলি আমার জায়গা বুঝে পোশাক পরতে হয়, আমাকে বিভিন্ন প্রমোশনের কাজে বিভিন্ন ধরনের পোশাক ক্যারি করতে হয়। যেহেতু আমি একজন মডেল, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করার আগে আমি দীর্ঘ 12 বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সেখানে আমি মডেলিং করেছি, র্যাম্প করেছি, মিউজিক ভিডিওতে অভিনয় করেছি, এমনকি আমি মেগা ধারাবাহিক একক নাটকেও অভিনয় করেছি। তো সেই জায়গা থেকে আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক পরবো সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। আপু রিসেন্টলি কি বারিশ হকের শত্রু বেড়ে যাচ্ছে কিনা? কারণ কয়েকদিন আগে দেখলাম যে একজন ব্র্যান্ড প্রমোটার বলছেন সব কাজ বারিশ হক নিয়ে যাচ্ছে, এরকম বলছে, আসলে কারণটা কি? আসলে আচ্ছা আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ব্র্যান্ড প্রমোশনটা এখন একটা চ্যালেঞ্জিং সেক্টর হয়ে গেছে। অনেকে নতুন ব্র্যান্ড প্রমোটার হতে চাচ্ছে, পুরনো যারা ছিল তারা হয়তো যুগের সাথে তাল মিলে যেতে পারতেছে না। আমি স্পেশালি বারিশের কথা বলি,
যে যত রকম টেকনিক্যাল অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজগুলো ব্যবহার করে আমরা একটা কোম্পানিকে ফোকাস করার চেষ্টা করি। সেটা সেট আপ বলেন, ক্যামেরা থেকে শুরু করে, সেট থেকে শুরু করেন এবং প্রেজেন্টেশনের স্টাইল থেকে শুরু করে যাই বলেন, সেটা আমরা একটা মানে স্ট্যান্ডার্ড তৈরি করেছি যে এই স্ট্যান্ডার্ড হলেই এটাকে ব্র্যান্ড প্রমোশন এবং ব্র্যান্ড প্রমোটার বলা যায়। অনেকে আগে হয়তো কোনোভাবে কাজ টাজ করেছেন, ভাইরাল হয়ে ব্র্যান্ড প্রমোশন করতে আসছিলেন, এখন সেই প্রফেশনালিজম, সেই টেকনিক্যাল সাপোর্ট এবং অন্যান্য কিছু পাচ্ছে না, তাই তারা আগাতে পারছে না। একটা কোম্পানি কাকে হায়ার করবে? যার কাছ থেকে চূড়ান্ত প্রফেশনালিজম পাওয়া যাবে, যে কমিটেড থাকবে, যে চূড়ান্তভাবে কোম্পানির জন্য খাটবে, তাকেই ব্র্যান্ড হায়ার করবে। এবং যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হবে, সোজা কথা, যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হয় তাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড প্রমোটার যেটাই বলেন না কেন সেভাবে না হয়। ব্যবসায়িকরা প্রতিটা মিনিটে টাকার অঙ্ক গুনে, এখানে লবিং, পলিটিক্স, আত্মীয় স্বজনের কোনো সুযোগ নেই। তাহলে প্রত্যেকটা কোম্পানিতে তার আত্মীয় স্বজন ভাই বোনরাই লাইভ প্রেজেন্টার হতো, তাই না? তাহলে আমাদেরকে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কোনো প্রয়োজন ছিল না। ব্যবসায়িকরা কে কাকে কখন কাজে নিবে, কেন কাজে নিবে, সেটা আমি যে সকল কোম্পানির সাথে যুক্ত আছি তাদেরকে গিয়ে প্রশ্ন করলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনার চরিত্র নিয়ে কথা বলছে এবং আপনার জামাকে তবলাবাদ করে বলছে, কেন? এই প্রশ্নের উত্তর তো তাকেই দিতে হবে। এটার উত্তর আমরা কিভাবে দিব? এখন বুলিং এর তো কোনো মাত্রা থাকতে পারে না, ওনারা তো বুলিং এর মাত্রা ছাড়িয়ে গেছেন। এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তাদের যেই কমিটি আছেন, যারা হচ্ছে আমার সাথে যে সকল উদ্যোক্তারা কাজ করছেন, তারাও লজ্জার সম্মুখীন হচ্ছেন যে নারী উদ্যোক্তাদের মুখ থেকে এই ধরনের ভাষা বা এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে না। বারিশককে নিয়ে আলোচনা বলি, সমালোচনা বলি, এটা প্রথমবার নয়, বারবার করছি, কিছুদিন পর পরই দেখছি নানা কারণে। কোনো স্ট্রং ভাবে বারিশক কেন এটার ব্যবস্থা নিচ্ছে না, যে পরবর্তীতে যেন এই ধরনের কাজ করতে গেলে তারা দুবার ভাবে? এই যে স্ট্রং ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে এসেছে, একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র। এবং আমি মনে করি যে সেদিন প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন, যারা আসলে হেলিকপ্টার ফটোশুটের সাথে যুক্ত না, তারা কেন এসেছিলেন? এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে, জাতির কাছে, সাংবাদিক ভাই ও বোনেদের কাছে, যে পাশে যে দুজন ছিলেন তারা হেলিকপ্টার শুটিং এর দিন উপস্থিত ছিলেন না, হেলিকপ্টার ভাড়া করার সময়ও তারা কোনোই যুক্ত ছিলেন না, তাহলে কেন প্রেস কনফারেন্সে অভিযোগকারীকে কথা না বলতে দিয়ে তারা কথা বলেছেন? তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা একটি প্রতারক চক্র এবং এটা আসলে গভীর ষড়যন্ত্র। এটা একটা গভীর ষড়যন্ত্র, এটা বোঝাই যাচ্ছে। একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে। এটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? আপনারা এত টাইম নিলেন কেন? আইনি ব্যবস্থা আরো আগে নিলেন না কেন? যেহেতু আপনাকে তো হেল্প প্রতিপন্ন করছে। এখানে দুইটা ব্যাপার আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো ইমিডিয়েট রিয়াকশন ভালো না। আমরা ওয়েট করছিলাম যে তারা আইনগত ব্যবস্থা নিবে, ক্ষতিপূরণ চাবে। আমরা অ্যাজ এ কোম্পানি ওয়েট করছিলাম যে কখন আসবে, সে করে নাই। দ্বিতীয়ত হচ্ছে যখন আমার কাছে মনে হয়েছে এটা ষড়যন্ত্র, এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেওয়ার সাথে সাথে কি ধরনের ফ্রড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি যে কোম্পানি এক্সিস্টই করে না, সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে? যে কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 2022 সালে সিজ করে, 23 সালে কমপ্লিটলি ডিসলভ করে দেয়। সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার প্রচারণার জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে। এবং ইউকে তে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। এটাও তুমি বলে দাও। এগুলা খুবই ব্যক্তিগত আলাপ, আমি এগুলার বলতে চাই না। আসলে আমরা অতটা নিচে নামতে পারি না, আমরা এতটা নিচে নামতে চাইও না। এইগুলা দেখেন, ইউকে তে আপনি যদি বাঙালি কমিউনিটিতে এই রোজা আফরোজের বিষয়ে জিজ্ঞেস করেন, আপনি নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে, তার বিরুদ্ধে। আমার কাছে অনেক স্ক্রিনশট আছে, আমি সেগুলো দেখাতে চাই না। উনি একজন নারী, আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই। কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব, যেগুলো অলরেডি আমাদের হাতে আছে। একজন নারীর সম্মানার্থে, আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না, আপনারা এখন বুঝে নেবেন। আচ্ছা, বাংলাদেশে কি শুধু একজনই বারিশা হক আছে যে
ব্র্যান্ড প্রমোটার, তাকে দিয়ে কেন এত আলোচনা সমালোচনা হয়? এটা কি বারিশা হকের দুর্বলতা? বারিশা হককে নিয়ে কেন এত আলোচনা? খুব সহজভাবে বললে বলবেন হয়তো আমরা অহংকার করছি। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশা হককে নিয়ে বলবেন, আর সিনেমাতে আপনি কাজ করেন, আপনার ভাইরাল হইতে হবে, সাকিব খানকে 2টা গালি দিবেন, আপনাকে সারা বাংলাদেশ চিনে যাবে। এটাই তো চলতেছে। আমরা তো অলরেডি ভাইরাল, আমরা তো কখনো ভাইরাল হতে চাই না। আমাদের তো বাংলাদেশে এখন বারিশা হক ছাড়া আর কোনো টপিকই নাই। বারিশা হকের হাজবেন্ড বলে আপনিও ভাইরাল, বিষয়টা কি সত্য? এইটা অবশ্যই সত্য, কারণ আমি কিন্তু ক্যামেরার পেছনের মানুষ। আমি একজন বিজ্ঞাপন নির্মাতা এবং ব্যবসায়ী। আমি ক্যামেরার সামনে আসতে চাই না। যেহেতু আমার ওয়াইফ ব্র্যান্ড প্রমোশন করে এবং মডেলিং করে, সেই হিসেবে কিছু কিছু জায়গাতে আমি যুক্ত থাকি, মানুষ আমাকে দেখে, এই জন্য হয়তো মানুষ আমাকে চেনে। আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। জি, আপনি তো এই ডিজিটাল মার্কেটিং কাজ করছেন, এখন আপনি যে প্রশ্ন করলেন যে স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করার জন্য আপনার কোনো দায়বদ্ধতা আছে কিনা এই প্রসারের বাড়িটাকে, রফতার বাড়িটাকে এগিয়ে নেওয়া? এই দায়বদ্ধতার জায়গা থেকেই বিগত দিনগুলোতে আমি কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক আমার প্রফেশনাল কাজগুলো করে গেছি, এবং আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন? আমি এটা আপনাদের কাছে জানতে চাই। এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত 2 থেকে 3 দিন, তারপরও আমি আমার প্রফেশনাল লাইফগুলো করে গেছি, আমি সেগুলো বন্ধ করিনি। কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে, যেহেতু সামনে ঈদ, আমাদের রোজা শুরু হয়ে যাবে, সো কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে, আমি এই কাজগুলো বন্ধ করিনি। আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি। আমার একটি ছোট বাচ্চা আছে, আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য। সেই ট্রমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি, এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামেই হোক, যারা কমেন্টও করেছে আমাকে, তাদের প্রতি উত্তরেও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনেছেন? এটা আপনাদের কাছে আমি যদি একটু জানতে চাই, যদি পিছনের দিক থেকে জানতে চাই, পিছনের ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে, আপনার এই যে হেলিকপ্টার কাণ্ড হোক, যেই সময় হোক, টাকা হোক, যাই হোক না কেন, সেগুলোকে ছাপিয়ে গেছে যে বারিশা এবং তলির যে দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পেজে, এগুলাকে সে বলেন, যাই হোক না কেন, আলোচনা সমালোচনা যেটাই হচ্ছে, তনির সঙ্গে আপনার কি এমন কোনো ঘটনা আছে বা যার প্রেক্ষাপটে বারবার তনি আপনাকেই ব্যবহার করছে, সেটা আমরা চ্যানেলে প্রেস কনফারেন্স ধরি কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ধরি, বা এমন কোনো কিছু আছে কিনা যেটা বারবার তনি করেও সারা পেয়ে যাচ্ছে? প্রথমত, আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, এবং ওনার কোম্পানিতে আমি একবার বা 2বার হয়তো প্রমোশনাল কাজের জন্য গেছিলাম, সেটাও অনেক বছর আগের ঘটনা। তারপরও বিভিন্ন ইভেন্টে যখন কথা হয়েছে আমি তার সাথে সুন্দর ব্যবহার করেছি আমার জানা মতো। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, এখন পর্যন্ত নেই। আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে ষড়যন্ত্রর একটি দল বা একটি চক্র, যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে, এবং ওনার যেই ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভাল ব্র্যান্ডের সাথে আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি। তো আমাকে যদি দমানো সম্ভব হয়, তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে, কিন্তু এটা তো কখনো সম্ভব না। আমরা সবাই মিলে কাজ করব, আমরা এক বা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করব, এক বা একাধিক ব্র্যান্ড ব্যবসা করবে, এটাই হওয়া উচিত। এবং আরো একটি কথা আমি পরিষ্কার করতে চাই, বিভিন্ন জায়গায় এসে উনি এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমি অহংকারী, আমি মানুষের সাথে খারাপ আচরণ করি। আমি 16 বছরের মিডিয়া ইন্ডাস্ট্রির ক্যারিয়ারে আমার যত সাংবাদিক ভাই বোনেরা এখন সামনে বসে আছেন, আমার সাথে যারা কাজ করছেন, এত বড় ব্র্যান্ডের মালিকরা, আমি যদি এতই খারাপ ব্যবহার করতাম, আমি যদি এতই অহংকার করতাম, তাহলে আমি এই জায়গায় বসে থাকতে পারতাম না, বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারতাম না, বাংলাদেশের প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতাম না। এগুলো ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার অডিয়েন্সের কাছে এই মেসেজটা বারবার পৌঁছানো হচ্ছে যে আমি অহংকার করি, আমি সবার সাথে রুড বিহেভ করি, যাতে আমার অসংখ্য যারা ভক্ত শ্রোতা আছেন দেশে ও বিদেশে, তারা যাতে আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করেন। আপু, যদি সাথে একটু যুক্ত করতে চাই, প্রফেশনালের দিক থেকে বা কাজের দিক থেকে সে আপনাকে টপকাতে পারছে না বলে কি বারবার ব্যক্তি আক্রমণ করছে কি? দেখুন, ওনার সেক্টর আলাদা, উনি একজন উদ্যোক্তা,
আমি একজন ব্র্যান্ড প্রমোটার, আমার আর ওনার সেক্টর ভিন্ন, কিন্তু আমাকে কেন উনি বারবার হেয় করার চেষ্টা করছেন এবং আমাকে কেন উনি বারবার দমানোর চেষ্টা করছেন এবং এক বা একাধিকবার আমাকে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে, ওনার স্টাফদেরকেও এইসব অশালীন অঙ্গভঙ্গিতে যুক্ত করা হয়েছে, যেটা খুবই লজ্জাজনক। এবং উনি এরকমও আমাকে অপবাদ দিচ্ছেন যে আমি ফ্যাসিস্ট সরকারের দোসর। এই বিষয়টা বারবার উনি আনার চেষ্টা করছেন কেন? এই বিষয়টা নিয়ে তুমি কিছু বলো না, আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। আমার দুটো প্রশ্ন আছে, আমি শেষ করি। যদি আমার একটু ব্যক্তিগত, আমি জানি যে আমার সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে বর্ষা চৌধুরীর সঙ্গে। আমরা তো এই টপিকে আজকে কথা বলতে আসিনি এখানে ভাইয়া। আমি দুটো অডিও কিন্তু প্রকাশ করেছিলাম, সেখানে কিন্তু আপনাকে কিন্তু হেয় করেছে এবং গালাগাল করেছে, এবং আমি যেটা দেখেছি যে এই টনি বিভিন্ন মামলা ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু বর্ষা চৌধুরীকে দিচ্ছে। আমি কিন্তু তার সাক্ষী ছিলাম, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? না, আমার তো অন্য কাউকে নিয়ে এখানে কথা বলার কোনো কারণ নেই। আমি আজকে টপিকটা নিয়ে কথা বলবো এবং এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে একটু আমার হাজবেন্ড কথা বলবে, আপনারা একটু শুনবেন। আসলে পলিটিক্যাল যেটা কথা বললে এবং তিনিও লাইভে বলছেন যে অমর ব্যক্তির কারণে সে বারবার ওই আমলে উনি ছাড়া পেয়ে গেছে, এখন তো উনি নেই, এখন বাড়িসকে আসলে কে আসলে তাকে শেল্টার করবেন, এই ধরনের কথাবার্তা উনি বলছেন। আমরা বললাম না, আপনি বুঝতে পেরেছেন, এটা নিয়ে কি বলবেন আসলে? দেখেন, আপনারা অনেকেই হয়তো জানেন বিনোদন সাংবাদিক হিসেবে আমি বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকি। আমার সব থেকে পপুলার ইভেন্ট হচ্ছে বাইফা অ্যাওয়ার্ড, যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটার প্রমোশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বারিশক এবং ওইখানকার ডিরেক্টর আমি, এবং ওইটার কো ফাউন্ডার হচ্ছে স্বপন ভাই। বাংলাদেশের সব থেকে বড় শো হিসেবে এখন বাইফাকে বলা হয়। আপনারা জানেন, আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন, আপনার অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পুলিশ, ডিবি, যত ধরনের সরকারি দফতর আছে আপনার ধর্ণা দিতে হবে পারমিশনের জন্য। আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না, এখানে ক্রিমিনাল কেউ নাই। বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে, এনবিআর এ ট্যাক্স দিতে হবে, এগুলোর জন্য তো আমার যেতেই হবে। আমরা তো এনবিআর এ ইসেকে দেখলাম, ওই যে ছাগল কাণ্ডের মতিউর, তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে। এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে? আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন দিবে, এখানে কে বসে আছে এটা তো আমার দেখার বিষয় না। যার দেখার বিষয় ছিল তাদেরকে তো লাথি দিয়ে পাঠাই দিচ্ছে মানুষজন। এখন ওইখানে যদি দোসর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে, সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না। আমি আমার প্রফেশনের জন্য, হ্যাঁ, আমার প্রফেশনের জন্য আমার তার কাছে যেতেই হবে। তার পারমিশন না পাইলে আমি শো করতে পারবো না। এটা বারবার এস্টাবলিশ করা হচ্ছে এবং আমি ওপেন চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোসর ছিলাম, তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে। তবে আমি যদি মুখ খুলি, অনেকের কিন্তু কাপড় খুলে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। কে কে ফ্যাসিবাদের দোসর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে। কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে, যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি, মন্ত্রী, মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে। এবং যার নামটি উচ্চারণ করে বারবার আমাকে হেয় করা হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের দোসর বলা হচ্ছে, তার সাথেও ওনার পরিচয় ছিল, যেটা উনি ফেসবুকে প্রকাশ করেননি। একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, উনার সাথে, ওই ডিবি কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত জীবনে 3 বার দেখা হয়েছে। উনার সাথে আমার দেখা হওয়ার পর মনে হয়েছে উনি ছবি তুলতে ভালোবাসে। উনার কাছে মিডিয়ার কেউ গেলেই বলে আসেন আমরা একটা ছবি তুলি। যখন এরকম একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি, আমি কি বলবো আমি ছবি তুলবো না? আপনি কি পারবেন? এখন এই মুহূর্তে যদি কোনো উপদেষ্টা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি, আপনি আসছেন, আপনি না করতে পারবেন? আমার কাছে তো উনাকে ইনভাইটেশন দেওয়ার জন্য যেই কার্ড ছিল সেটা এখনো আছে, এবং উনার পারমিশন চাওয়ার জন্য যে লেটার আছে সেই লেটারটাও আমার কাছে আছে। এবং আমাদের ফ্লাইট ট্যাক্সি এভিয়েশনের জন্য ওনার সাথে আমাদের দেখা করা দরকার ছিল, আমরা করেছি। উনি আমাদের কাছ থেকে হেলিকপ্টার সাপোর্টও নেবেন বলে বলেছিলেন। তো আপনি একটা বিষয় এড়িয়ে গেছেন, সেটা হচ্ছে ভাইরাল ব্যাপারটা। এসে বললেন যে আমরা অলরেডি ভাইরাল। আপনি আসলে কিভাবে ভাইরাল? আপনি পজিটিভলি ভাইরাল নাকি নেগেটিভলি ভাইরাল বলবেন?
নেগেটিভ পাবলিসিটি তো এখন ভাইরাল শব্দটা তো এখন আর ভালো শব্দ হিসেবে আমরা প্রসার করছি না। সো নেগেটিভ পাবলিসিটি দিয়েই হচ্ছে ভাইরাল হচ্ছি আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে ঘিরে আপনার বডি শেমিং বা বর্তমানে তিনি এই ভাষাগুলো ব্যবহার করছেন, সেখানে আপনি পোস্টে বলেছিলেন যে ফেক রেস্টুরেন্টের মালিক। আসলে এটা কাকে ইন্ডিকেট করে বলেছিলেন এবং কেন বলেছিলেন? এখন উনি এটা বলেছে যে যদি ফেক রেস্টুরেন্ট প্রমাণ করতে পারেন আর ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আসবে না। আর যদি জি, এই বিষয়টা আমি একটু খোলাসা করতে চাই। আমি কিন্তু কারো নাম মেনশন করে বলিনি। ইভেন আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো নিয়ে হেয় করা হচ্ছে আমাকে এবং আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ডের একটা স্ট্যাটাস নিয়ে, কারো ব্যক্তিগত গায়ে যদি লেগে যায় সেটা তো আমাদের দেখার বিষয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেই রেস্টুরেন্টের প্রমোশনের কাজে উনি গেছিলেন বা যেটার মালিক উনি দাবি করছেন, আমাদের কাছে এরকম একটা ভিডিও এসেছে যে সেই রেস্টুরেন্টে ফোন কল দেওয়ার পর বারবার কেটে দিয়েছে এবং ওনার বিষয়টা এড়িয়ে গেছে। তুমি এই বিষয়টা একটু ক্লিয়ার করবা যে কাকে ফোন দেওয়া হয়েছিল, মানে কে ফোন রিসিভ করেছিল? খুব সম্ভবত রেস্টুরেন্টের ম্যানেজার ফোন ধরেছিল। আমাকে এটা একটা সাংবাদিককে পাঠিয়েছে, তার লিগ্যাল নাম বললাম ডকুমেন্টস না। চেয়েছিলেন উনি। উনি লিগালি জানতে চেয়েছিল যে কোন রকম চুক্তিপত্র আছে কিনা ওই রেস্টুরেন্টের সাথে তার। ফোন কেটে দিয়েছে, তখন উনি ফোন কেটে দিয়েছে, বলছে আমরা এটা বলতে পারবো না, এগুলা আমাদেরকে জিজ্ঞেস করে। এবং বারবার পরে ফোন দেওয়ার পর আর ফোন ধরেনি। আর আপনারা যদি এটা সত্যতা জানতে চান, আপনারা রেস্টুরেন্টের কাছে যান, ওনার ট্রেড লাইসেন্স দেখেন, ওনার চুক্তিপত্র দেখেন, ওনার নামে বিন আছে কিনা, টিন আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা দেখে নেন, তাহলেই তো প্রমাণ হয়ে যায়। আমরা তো বলিনি যে এটাই সত্য, আমরা বলেছি অভিযোগ উঠেছে। তাহলে উনি যদি অভিযোগের খাতিরে আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি, স্বাধীন বাংলাদেশ যেহেতু। আপু একটা প্রশ্ন, আমি জানি এরকমটা হবে না, তাও জানতে ইচ্ছে হলো, যেহেতু আপনারা ব্র্যান্ড প্রমোটার, একজন ব্র্যান্ড উদ্যোক্তা, একজন প্রমোটার, এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি লাভবান যেটা হয়েছে ফ্লাইট অ্যাক্সেস এভিয়েশন, মানুষ জানতে পেরেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন দেখলাম যে ওই পাশে তনি আপু লাইভ করছে, আপনি এই পাশে আবার হেলিকপ্টারের ভিডিও চাষ করে গেল, বেশি হচ্ছে, মানে কমেন্টও করছে, লাভটা আপনাদেরই হচ্ছে। একদম ঠিক কথা। আপনারা মিলে যাবেন মাঝখান থেকে, আমরা আসলে আচ্ছা আমি বলি আজকে আসলে অনেক কিছু হয়ে গেছে, তবে ব্যক্তিগতভাবে ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন ওই উদ্যোক্তাকে ধন্যবাদ দেয়, কারণ উনার এই প্রেস কনফারেন্সের কারণে অনেকেই আমার ব্যবসায়িক পরিচয় জানতো না আমি কে, অনেকেই জানতো আমি বইয়ের টাকায় চলি, আমি ওইটাই চুপচাপ, এটাই ভালো। আমার ব্যবসায়িক পরিচয় রিভিল হয়েছে, আমার কোম্পানির চূড়ান্ত মার্কেটিং হয়েছে। ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন একমাত্র কোম্পানি যে হচ্ছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে চুক্তিবদ্ধভাবে কাজ করে। ফ্লাইট এভিয়েশন কোম্পানি একমাত্র কোম্পানি যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে হেলিকপ্টারে যাত্রী নিয়ে যেতে পারবে সেই পারমিশন হোল্ড করে। আমরা কখনোই এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে প্রচার করতে চাই না। আমার বউ ব্র্যান্ড প্রমোটার হলেও আমি বিজনেসম্যান হিসেবে খুবই আড়ালে থাকতে চাই, কারণ আমি চাই না এই বিষয়গুলো খুব বেশি সামনে আসে। তো উনাকে ধন্যবাদ যে আমাকে রিভিল করা এবং আমার ব্যবসায়কে প্রচার প্রচারণা করে দেওয়ার জন্য। এই সমগ্র ঘটনার মধ্যে সবচেয়ে ভালো একটা দিক হলো যে এই যে দুষ্টু চক্র, প্রতারক চক্র, যারা আমাদের মতো ছোট ছোট বোনদের, যারা মিডিয়াতে কাজ করতে আসছে, যারা হচ্ছে স্বপ্ন নিয়ে আসছে, মডেল হওয়ার স্বপ্ন নিয়ে আসছে, আমিও এক সময় নতুন ছিলাম, আমিও অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, সেই প্রতারক চক্রগুলোর হাতে মুখোশ উন্মোচন হচ্ছে যে আমাদের আর কোনো ছোট বোনেরা যাতে এই দুষ্টু চক্রের মধ্যে না জড়ায় এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন না হয়, এবং তাদের ব্যক্তিগত ছবি রিভিল করে দেওয়া হবে বলে থ্রেট দেওয়া হচ্ছে যে আজকে একজন ভুক্তভোগীকে আসতে মানা করে দেওয়া হয়েছে, বলেছে তাকে জানের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার পরিবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরও ক্ষতি করবেন বলেন। কত বড় একটি দুষ্টু চক্র, আপনি ভাবতে পারছেন যে এই চক্রটাকে আমরা যে উন্মোচন করতে পেরেছি তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এই গৃহযুদ্ধে, যেটাকে আমরা বলছি এখন সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, এর আড়ালে এই যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। তো যে সকল ছোট বোনেরা, আমি জানি না 6টাই কি মেয়ে কিনা যারা ভুক্তভোগী, ছেলেরাও আছে, 6জনটি ছেলে আছে, ছেলে এবং মেয়ে আছে, অলমোস্ট হচ্ছে 3 জনের উপর। মোট 45 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে, 45 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে।
Ladies first. Ladies first. Ladies first. আজকে ছোট একটা ক্লিপ এসেছে যেখানে উনি আপনার বডি শেমিং করছিল এবং আমি লাস্ট মুহূর্তে গিয়ে দেখেছি ওনার বাচ্চাও সেম ভাবে করার ট্রাই করছিল ক্যামেরার সামনে এসে। এই বিষয়টা আসলে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যে কতটুকু প্রভাব ফেলবে? দেখুন, খুবই দুঃখজনক, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আপনার নামটি আপু? সোনিয়া আপু খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা উচিত যে আমিও একজন ছোট বাচ্চার মা। আমার জায়গা থেকে আমি বলবো যে বাচ্চাদের মন মানসিকতা থাকে হচ্ছে ফুলের মতো নরম। তাদের সামনে এসব অশালীন ভাষা উনি কিভাবে ব্যবহার করেন, একজন মা হিসাবে তাদের বাচ্চাদের মানসিক অবস্থা কি হতে পারে এবং ওনার বাচ্চার ভবিষ্যৎ কি হতে পারে। উনি ওনার বাচ্চারা যখন স্কুলে যাবেন তখন সেই স্কুলে যে অন্যান্য বাচ্চারা পড়েন তাদের গার্জিয়ানদের কি মনে হবে। আমার কাছে এটা আমার মনে হয় না যে এই প্রশ্নটা আমার একার, এটা সকল মায়েদের একটা প্রশ্ন যে তারা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। এবং বাচ্চাগুলোও সেই অঙ্গভঙ্গিতে করছিল, আমাকে ব্যঙ্গ করছিল। এই বাচ্চাগুলো কিন্তু জানে না কোনটা রাইট এন্ড কোনটা রং, তাহলে সে তার বাচ্চাদেরকে তার মতোই নোংরা মন মানসিকতায় তৈরি করছে। এবং যেহেতু বাচ্চাদের বাবা নেই তাহলে মায়ের ভূমিকা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। একটা মা এবং বাবার উভয় ভূমিকা। আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা একদম জঘন্য করে ফেলছি বা কমিউনিটিটা নষ্ট করে ফেলছি, ঠিক এখনো বাচ্চারা কি শিখবে আমাদের সাথে, এটাও কিন্তু প্রশ্ন উঠে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি প্রত্যেকটা দেশের একটা মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড মেনে কিন্তু আমাদেরকে আপনাকে কন্টেন্ট বানাতে আমাদের এবং আমাদের আশপাশে যে সোশ্যাল সেটাও মেনটেন করতে হয়। সেক্ষেত্রে আপনার ড্রেস কোড নিয়ে অনেকেই কমেন্ট করে যে আপনি বলিউডের রুফি, আমাদের যেটা বলিউড না ঢালিউড, সেখানে একটা পোশাকের একটা লিমিট থাকে। সেক্ষেত্রে আপনি যে পোশাকগুলো পরেন আপনি কি মনে করেন কিনা আমাদের যে সোশ্যাল কমিউনিটি এটা ভাইলেশন করে বা আপনাকে দেখে বাচ্চারা কি শিখবে বা এটাই শিখছে কিনা? প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে আমরা হিন্দি সিনেমার গান দেখে থাকি, বাচ্চাদের সামনেই আমরা দেখে থাকি। হ্যাঁ, এবং আমরা মায়েরা যারা আছি তাদেরই এটা গুরু দায়িত্ব যে বাচ্চারা কি দেখবে এবং কি দেখবে না এটা মেনটেন করা, এটা ঘর থেকে মেনটেন করা। হ্যাঁ, আমি শেষ করছি, টিনেজার থেকে শুরু করে প্রত্যেকে। তো সারা বাংলাদেশে শুধুমাত্র আমি একা বাড়ি সকি ফ্যাশনেবল পোশাক পরছি এই প্রমাণটা আমাকে দিতে হবে যে শুধুমাত্র একমাত্র আমি বাড়ি সকি পড়ছি, আর কোনো চিত্রনায়িকারা পড়ছেন না। আমি টপ প্রমোটার বললে আবার অনেক প্রমোটাররা মাইন্ড করে, সো প্লিজ এটা আর বলবেন। উত্তর দিয়েছি আমি। আপনি আর কাউকে দেখেন না? আপনি কি বাংলা সিনেমা দেখেন না? অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল, এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না? আপনি তো ভাই মানে খুবই অজ্ঞ। এটা তো সোশ্যাল মিডিয়া, আপনি টিভিতে আসছে না, এটা কি যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে না? সিনেমাতে সব মাপ। জানতে চাই, সর্বশেষ জানতে চাইবো প্রথম থাকছে যে তিনি যে বিষয়টা আসছে বারবার যে এইভাবে তিনি সরাসরি বলেছেন ইন্টারভিউ যে বাড়ির সবকে হেলিকপ্টার সহ ঢিলমিল ছুড়ে ফেলে দেবো এক, আর আপনারা যে আইনি প্রক্রিয়াটা নিচ্ছেন এটা কতদিন সময় হবে? এটার উত্তর আসলে আমাদের এমডি এবং আইনজীবী বলছি। আমরা আসলে সোশ্যাল বুলিং তো করাই হয়েছে। না, আমার কথা হচ্ছে যে সোশ্যাল বুলিং এর তো আসলে কোনো মাত্রা থাকে না, সো বুলিং এর পার্ট ছিল এটা। আর এখন তো নিশ্চয়ই আপনারা খোলাসা হয়েছেন এবং অডিয়েন্সরাও ক্লিয়ার হয়েছে যে আসলে কি হয়েছিল। আর আমার মনে হয় দর্শকরা অনেক বুদ্ধিমান, তারা এখন বিচার করতে পারবে যে কে সত্য কে মিথ্যা। এখন আমাদের আইনজীবী কিছু বলার থাকলে উনি বলতে পারেন। উইথ ভেরি শর্ট টাইম আমরা একটা স্টেপ নিতে যাচ্ছি এবং আমার সাথে কথা বলেছি, তার সাথে কথা বলেছি। আমি এখান থেকে কথা উইদিন ভেরি শর্ট টাইম আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে যাচ্ছি। যে ডিফার্মেটরি ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে ভেরি অ্যাবিউসিভ, এটা সোশ্যাল ডিসরিগার্ড করে, যেগুলো সত্যি মানে অমানুষই আপনার সোশ্যাল মিডিয়ার সাথে। এটা সাইবার সিকিউরিটি যেভাবে আমরা যাই, আপনার পেনাল কোড হোক বা আপনার সাইবার সিকিউরিটি যেভাবে যাক, আমরা বসে আমরা একটা ক্লিয়ার পদক্ষেপ নিতে চাই না। শেষ করছি আমরা।
থ্যাংক ইউ সো মাচ। এটা আলোচনার সাপেক্ষে হ্যাঁ